স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। মির্জা ফখরুলের সমালোচকদের এক হাত নিলেন মেয়ে শামারুহ। ডক্টর ইউনূসের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হবে বলছেন জয়নুল আবদিন। এবং বিচার বিভাগীয় সংস্কার কার্যক্রমের প্রশংসায় কমনওয়েলথ মহাসচিব। সর্বশেষ জানাবো হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় ২৭ নভেম্বর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার দিবাগত রাত ৮টায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হসপিটালে ম্যাডামকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বশেষ গত ১৫ই অক্টোবর বিএনপির চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। মির্জা ফখরুলের সমালোচকদের এক হাত নিলেন মেয়ে শামারুহ। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে বলার পর সমালোচনার শিকার হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই বক্তব্যের একটি অংশ রিলস বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এবার সমালোচনাকারীদের কড়া জবাব দিলেন মির্জা ফখরুলের মেয়ে শামারুহ মির্জা। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক হৃদয়স্পর্শী ও প্রতিবাদী পোস্ট দিয়েছেন শামারুহ মির্জা। এই পোস্টটি কেবল ব্যক্তিগত আবেগ নয়, বরং একজন জাতীয় নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ, সততা এবং দেশের প্রতি তার অবিচল ভালোবাসার এক প্রমাণ্য দলিল হিসেবে দেখেছেন অনেকে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুলের বিরুদ্ধে চলা মিথ্যাচার, চরিত্র হনন ও মানসিক অত্যাচারের কারণ নিয়ে ফখরুল কন্যার তীব্র ক্ষোভ ও প্রশ্ন পুরো রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। শামারুহ মির্জা তার পোস্টে বিস্ময় সহকারে প্রশ্ন তুলেছেন, কেন ২০২৪ সালের আগস্টের পর থেকে তার বাবার বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন অভিযোগ, চরিত্র হনন এবং মানসিক নিপীড়ন চালানো হচ্ছে। তিনি তারপর কয়েকটি তীক্ষ্ণ প্রশ্ন ছুড়েছেন, যার মাধ্যমে মির্জা ফখরুলের সততা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তিনি কি অসৎ, না তিনি কি ঘুষখোর? এই প্রশ্নগুলোর মাধ্যমে তিনি দ্ব্যর্থহীনভাবে বুঝিয়ে দিয়েছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনোই কোনো অসৎ কাজ বা জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। শামারুহ মির্জার মতে তার বাবা সব সময় ১৯৭১-এর চেতনাকে ধারণ করেন এবং একটি সুস্থ ও সুন্দর জাতি গড়ে তোলার স্বপ্ন দেখেন। দেশ ও জাতির প্রতি তার এই ভালোবাসা আপসহীন। মির্জা ফখরুলের দীর্ঘ সংগ্রামমুখর রাজনৈতিক ক্যারিয়ারের চিত্র তুলে ধরে ফখরুল কন্যা লেখেন, গত ৪৫ বছর ধরে তিনি দেশের বৃহত্তর গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন। এই দীর্ঘ রাজনৈতিক পথ চলায় তাকে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে, বারবার কারাবরণ করতে হয়েছে। ক্ষমতাসীন দলের ক্যাডারদের আক্রমণের শিকার হওয়া, এমনকি তার বাসভবনে বোমা হামলা হওয়ার মতো ঘটনাও তিনি পোস্টে উল্লেখ করেন। এ পথ চলায় নিজেকে চরম অপমানের শিকার হতে হয়েছে বলেও শামারুহ মির্জা গভীর দুঃখের সঙ্গে স্মরণ করিয়ে দেন। দলের প্রতি অঙ্গীকার, ২০১৮ সালের সংসদ নির্বাচনে জয়ী হওয়া সত্ত্বেও দলের বৃহত্তর স্বার্থে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। পোস্টে ফখরুলের জীবনের সততার কথা তুলে ধরেছেন তার কন্যা। তিনি লেখেন, ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তার বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সরকার তন্ন তন্ন করেও তার বাবার বিরুদ্ধে দুর্নীতি খুঁজে পায়নি। পোস্টে শামারুহ মির্জা তার বাবার নিজ এলাকার ঠাকুরগাঁয়ের প্রতি অবদানের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, বিএনপি সরকারের আমলে তার বাবা ঠাকুরগাঁয়ের উন্নয়নে বহু ভালো কাজ করেছেন এবং এমন কোনো কাজ করেননি যা এলাকার মানুষের ক্ষতি করতে পারে। তিনি লেখেন, কৃষি প্রতিমন্ত্রী থাকাকালীন বরেন্দ্র প্রকল্পকে গুরুত্ব দেওয়া এবং বিমানমন্ত্রী থাকাকালীন বিমান বিক্রি করা নিয়েও তিনি আলোকপাত করেন, যা প্রমাণ করে তার সব কাজই ছিল জনস্বার্থমুখী ও স্বচ্ছ। এই আবেগঘন পোস্টের মাধ্যমে শামারুহ মির্জা কেবল তার বাবার প্রতি চলমান নিপীড়নের বিরুদ্ধেই গভীর ক্ষোভ প্রকাশ করেননি, বরং একজন জাতীয় নেতার রাজনৈতিক সততা, দেশের প্রতি ভালোবাসা এবং দীর্ঘদিনের ত্যাগের ইতিহাসকে জাতির সামনে তুলে ধরেছেন। তার এই হৃদয়স্পর্শী প্রতিবাদী পোস্ট দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে, যেখানে প্রশ্ন উঠেছে, সৎ ও ত্যাগী নেতাদের প্রতি এ ধরনের মানসিক নিপীড়ন কেন? ডক্টর ইউনূসের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হবে বলছেন জয়নুল আবদিন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী প্রেতাত্মাদের সঙ্গে আতাত করে যারা নির্বাচন ব্যাহত করতে চান, এতে কোনো লাভ হবে না।
ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, শেখ হাসিনা ৫,০০০ লোককে হত্যা করেছিল। বিনা কারণে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছিল। বিদ্যুৎ, ইন্টারনেট, পানির সংযোগ বন্ধ করে রেখেছিল। কেউ তখন কোনো প্রশ্ন তোলেনি। অথচ খালেদা জিয়া বা তারেক রহমান কেউই মাথা নত করেননি। তারা বিশ্বাস করতেন একদিন এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হবে। সেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে তারেক রহমানের জন্য আমরা অপেক্ষা করছি। ভারতের উদ্দেশ্যে ফারুক বলেন, শেখ হাসিনার জন্য যে রায় হয়েছে সেই রায় কার্যকর করতে হবে। যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চান তাহলে অনতিবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সবকিছু ভুলে গিয়ে তারেক রহমান যা বলবেন তাই আমাদের শুনতে হবে। কে নমিনেশন পেল, কে পেল না এসব বাদ দিয়ে দেশে যেন আর ফ্যাসিস্টের জন্ম না হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিচার বিভাগীয় সংস্কার কার্যক্রমের প্রশংসায় কমনওয়েলথ মহাসচিব। বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঘোষিত রোডম্যাপের নির্ধারিত লক্ষ্য অর্জনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথের মহাসচিব শার্লি বজোয়ে। একই সঙ্গে বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির নেওয়া পদক্ষেপ এবং অর্জিত সাফল্যের জন্য প্রধান বিচারপতির দূরদর্শিতা ও নেতৃত্বের প্রশংসা করেন। রোববার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেওয়া পদক্ষেপ এবং অর্জিত সাফল্যের জন্য প্রধান বিচারপতির দূরদর্শিতা ও নেতৃত্বের প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব। তিনি বলেছেন, বিচার বিভাগের স্বচ্ছতা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির নেওয়া উদ্যোগ অত্যন্ত অর্থবহ, একই সঙ্গে তা বাস্তবসম্মত। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের মধ্য দিয়ে নিয়োগ পদ্ধতিতে ন্যায়পরায়ণতা, নিরপেক্ষতার নতুন মাত্রা যোগ হয়েছে বলে শার্লি বেজোয়ে মন্তব্য করেছেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়েছে, গত ১০ নভেম্বর উপদেষ্টা পরিষদে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন শার্লি বেজোয়ে। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় হলে বিচার বিভাগের কার্যকর পৃথকীকরণ ত্বরান্বিত হবে এবং বিচার বিভাগ তার নিজস্ব কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হবে। এ সময় তিনি প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের নির্ধারিত লক্ষ্য অর্জনে কমনওয়েলথ সচিবালয় থেকে সহযোগিতার আশ্বাস দেন বলে উল্লেখ করা হয়েছে। হাসিনা জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় ২৭ নভেম্বর। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনকে রাজুকের প্লট বরাদ্দ সংক্রান্ত পৃথক ৩টি মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২৭ নভেম্বর। রোববার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খোরশেদ আলমের পক্ষে আজ অ্যাডভোকেট মোহাম্মদ শাহিনুর ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। তবে বাকি আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে শুনানি হয়নি। গত ১৭ নভেম্বর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ৩১ জুলাই বিশেষ জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন। পৃথক ৩ মামলায় শেখ হাসিনা ও সাবেক সিনিয়র সচিব পূরবী গোলদার সহ ১২ জন এবং শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সহ ১৭ জন, শেখ হাসিনা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনকে আসামি করা হয়। ২০ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত ৩টি মামলায় বিচারের জন্য মোট ৬টি মামলা পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ রেহানা, টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ব্রাদওয়ান্স, মুজিব সিদ্দিক ববি, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাবেক রাজউক সদস্যরা। দুদক জানায়, গত জানুয়ারিতে প্লট বরাদ্দের দুর্নীতি সংক্রান্ত ৬টি পৃথক মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকার সুযোগে অর্পিত ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা পূর্বাচল আবাসন প্রকল্পের ২০৩ নম্বর রাস্তার ৬টি প্লট এমনভাবে বরাদ্দ দেন যা আসলে তাদের অধিকারভুক্ত ছিল না। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।